প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সর্বোপরি নিরাপদে আছো। আমিও আল্লাহর ইচ্ছায় তোমাদের দোয়ায় ভালোই আছি। আমি মাহবুবা ফেরদৌস, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, শহীদ নূর আলী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। গত ক্লাসে আমি মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রে তোমাদের বুদ্ধি বিষয়ে আলোচনা করেছিলাম মোটামুটি। আজকে আমি বুদ্ধির পরিমাপ বিষয়ে একটু আলোকপাত করব। বুদ্ধিকে বাইরে থেকে এককভাবে বস্তু বা পদার্থের মতো পরিমাপ করা যায় না। বুদ্ধি প্রতিফলিত করে এমন কতগুলো আচরণ বা কাজের মাধ্যমে আমরা বুদ্ধি পরিমাপ করে থাকি। সুতরাং আমরা যা পরিমাপ করি তা হলো একজন ব্যক্তি কর্ম সম্পাদন। ব্যক্তি কর্ম সম্পাদন তার অভ্যন্তরীণ ক্ষমতাসমূহকে নির্দেশ করে। বুদ্ধি পরিমাপের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অতীতে দৈহিক আকৃতি দেখে অথবা মস্তিষ্কের গঠন দেখে বুদ্ধি পরিমাপের চেষ্টা করা হতো। বিজ্ঞানসম্মত উপায়ে বুদ্ধি পরীক্ষার ভিত্তি স্থাপন করেন সর্বপ্রথম স্যার ফ্রান্সিস গ্যালটন। তোমরা শুনে অবাক হবে, গ্যালটনের বুদ্ধাঙ্ক ছিল 200, যেটা খুবই রেয়ার। গ্যালটন 1869 সালে তার বিখ্যাত গ্রন্থ হেরিডিটারি জেনাস থেকে উল্লেখ করেন যে বুদ্ধি বংশগতির উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমে বাহিত হয়। সুতরাং বুদ্ধি বংশানুক্রমে পূর্বপুরুষ থেকে পরবর্তী পুরুষে সংক্রমিত হয়। তিনি প্রথম বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধি অভিক্ষা তৈরির চেষ্টা চালান। তারপর গ্যালটনের শিষ্য ক্যাটেল বুদ্ধি পরিমাপের জন্য সচেষ্ট হন। ক্যাটেল সর্বপ্রথম বুদ্ধি অভিক্ষা বা মেন্টাল টেস্টের ব্যবহার করেন। তবে বিজ্ঞানসম্মত বুদ্ধি অভিক্ষার উদ্ভাবক হিসাবে যার নাম আমরা সবসময় স্মরণ করি তিনি হচ্ছেন ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে। বুদ্ধি পরিমাপের জন্য যে সকল অভিক্ষা প্রণীত হয়েছে সেগুলোকে দুভাগে ভাগ করা হয়, যথা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষাটা কি? ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা হচ্ছে সেই অভিক্ষা যে অভিক্ষায় একসাথে শুধুমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়। অর্থাৎ যে সকল অভিক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে সেটা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির উপরে প্রয়োগ করে তার বুদ্ধি পরিমাপ করা হয়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়। এই বুদ্ধি ক্ষেত্রে আমরা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কখন প্রয়োগ করি? দেখো, ব্যক্তি জীবনে আমরা যখন কোনো সাক্ষাৎকার বা চাকরির সাক্ষাৎকার অথবা স্কুলে বা কলেজে আমাদের যে ইন্টারভিউগুলো হয় সেগুলো কিন্তু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। সেখানে কিন্তু পর্যায়ক্রমে একজন একজন করে পরীক্ষা নেওয়া হয়, যেটা অনেক সময় সাপেক্ষ এবং বেশ এটা ব্যয়বহুলও। বিনে কি করলেন? তিনি অভিক্ষার্থীর উপর নির্দিষ্ট অভিক্ষা পরিচালনার জন্য যে ব্যবস্থাটা করলেন সেটা হচ্ছে এইভাবে। ব্যাপারটা এরকম, যেমন দেখো, এই ধরনের অভিক্ষায় পরিচালনার জন্য সময় বেশি লাগে এবং খরচও বেশি হয়। তারপর যখন দেখা গেল যে খরচ বেশি হয় এবং ব্যয় সময় সাপেক্ষ, সেই জন্যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কখনো কখনো ওটাকে বাদ দিয়ে দলভিত্তিক অভিক্ষাটা বেশি প্রচলন করা হয় কখনো কখনো। আচ্ছা, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বেশি গ্রহণযোগ্য না, যেটা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা যেভাবে গ্রহণযোগ্য সেক্ষেত্রে কিন্তু সেই রকমভাবে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা তেমন গ্রহণযোগ্য হয় না। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্যে বহুল ব্যবহৃত অভিক্ষা হচ্ছে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা এবং ওয়েসলার বুদ্ধি অভিক্ষা। আচ্ছা, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা সবচেয়ে যুগান্তকারী অভিক্ষা যেটা, এবং যেটা খুব বেশি প্রচলন ছিল বা আজ পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে মনোবিজ্ঞানে বিভিন্ন গবেষণাগারে বিভিন্ন গবেষণা চালাতে গেলে আমরা বিনে সিমোর বুদ্ধি অভিক্ষাটা সবসময় আমরা ব্যবহার করে থাকি। দেখো, বিনে সিমো বুদ্ধি অভিক্ষাটা এরকম:
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে মানসিক ক্ষমতার পার্থক্য নিয়ে গবেষণা করছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1904 সালে ফরাসি সরকারের শিক্ষা মন্ত্রণালয় স্বাভাবিকের চেয়ে নিম্নমানের বুদ্ধিসম্পন্ন শিশুদের শনাক্ত করার জন্য একটি কমিশন গঠন করেন। আলফ্রেড বিনেকে উক্ত কমিটির একজন সদস্য নির্বাচিত করা হয়। যেহেতু আলফ্রেড বিনে এবং তার সহকারী থিওডোর সিমো পূর্ব থেকে এ বিষয়ে গবেষণা করছিলেন, তাই বিনেকে এই কমিশনের মূল দায়িত্ব পালন করতে বলা হয়। আলফ্রেড বিনে এবং তার সহকারী থিওডোর সিমো 1905 সালে প্রথম বুদ্ধি অভিক্ষা তৈরি করেন। এই অভিক্ষাটি বিনে সিমো স্কেল নামে পরিচিত। তারা যুক্তি, পার্থক্য নির্ণয়, বোধগম্য এবং বিচার ক্ষমতা এবং অন্যান্য বিষয়ে কতগুলো প্রশ্ন তৈরি করে তা স্কুলে যে সকল ছাত্র সাধারণ কৃতিত্বের পরিচয় দিচ্ছিল তাদের উপর প্রয়োগ করেন। এসব ছাত্র যে প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হচ্ছিল তারা সেই ধরনের 30টি প্রশ্ন নির্বাচন করেন এবং সহজ থেকে কঠিন এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে একটি স্কেল তৈরি করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন যে স্বল্প বুদ্ধি সম্পন্ন ছাত্রীরা এই স্কেলের কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে তার ভিত্তিতে তাদের মানসিক বিকাশ নির্ধারণ করা। অবশ্য এই অভিক্ষায় কিছু ত্রুটি ছিল। ত্রুটিটা এমন, বিষয়গুলো বয়সের অনুপাতে সাজানো ছিল না, অর্থাৎ বয়সের অনুপাতে না সাজিয়ে এটা এলোমেলো অবস্থায় বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এছাড়া কিছু কিছু বিষয় ছিল যার জন্য ছাত্রদেরকে প্রশিক্ষণ দানের প্রয়োজন হতো, কিন্তু এক্ষেত্রে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। 1908 সালে বিনেসিম অভিক্ষার দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়। এই সংস্করণে বিষয়গুলো বয়স অনুপাতে সাজানো হয়, কিছুটা পরিবর্তিত করে এটা উন্নত করা হয় এবং এক্ষেত্রে কি হয়, বয়স অনুপাতে প্রশ্নগুলো সাজানো হয়। এখানে বিষয়গুলোকে 3 থেকে 13 বছর পর্যন্ত বয়স স্তরে ভাগ করা হয়েছিল। প্রত্যেক বয়সের জন্য বা উপ অভিজ্ঞার জন্য 4 থেকে 8টি প্রশ্ন রাখা হয়। এই অভিজ্ঞায় শিশুদের কোনো বিশেষ শিক্ষাদানের প্রয়োজন হয় না। এটা দেখো কিছুটা মডারেট হয়ে এখানে কিন্তু প্রশ্নগুলো স্বাভাবিক, যেখানে যার জন্য ছাত্রদেরকে কোনো প্রশিক্ষণ দিতে হয়নি। এই অভিক্ষায় এমন প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে যা ওই বয়সে শতকরা 60 থেকে 70% শিশু সম্পাদন করতে পেরেছিল। বিনেসিম অভিক্ষার বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এই অভিক্ষায় প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। এর আগে কিন্তু মনোবিজ্ঞানীরা মানসিক বয়স সম্পর্কে কোনো ধারণা তাদের ছিল না, বা মানসিক বয়স বলে যে একটা কিছু আছে সেটা মনোবিজ্ঞানীরা তাদের কোনো গবেষণায় উল্লেখ করেননি। জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় সেটা হচ্ছে প্রকৃত বয়স বা শারীরিক বয়স। মানসিক বয়স হচ্ছে প্রকৃত বয়সের চেয়ে বেশি হতে পারে, আবার কমও হতে পারে। যেমন 5 বছর বয়সের কোনো শিশু যদি 7 বছর বয়সের উপযোগী প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে কত? 7 বছর। আবার ওই শিশু যদি 5 বছরের উপযোগী প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় এবং কেবল 4 বছর উপযোগী প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে 4 বছর। অর্থাৎ এই বাচ্চার শারীরিক বয়সের চেয়ে তার মানসিক বয়স কিন্তু কম, অর্থাৎ একে আমরা কি বলবো, কম মেধাবী। আবার ওই শিশু যদি 5 বছরের উপযোগী প্রশ্নগুলো উত্তর দিতে সমর্থ হয় কিন্তু 6 বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তার মানসিক বয়স হবে 5 বছর। আবার এমন যদি হয় কোনো শিশু 7 বছরের উপযোগী সব প্রশ্নের উত্তর দিতে পারে এবং 8 বছর বয়সে উপযোগী অর্ধেকগুলো প্রশ্ন উত্তর দিতে সক্ষম হয় কিন্তু 9 বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে না, এক্ষেত্রে শিশুটির মানসিক বয়স হবে 7 বছর 6 মাস। আচ্ছা, 1911 সালে সংশোধিত সংস্করণ প্রকাশিত হয় বিনের মৃত্যুর পর। সংশোধিত সংস্করণটা এমন, দেখো একটা বাচ্চার প্রকৃত বয়স হচ্ছে 3 বছর। 3 বছরের একটা বাচ্চা কোন ধরনের প্রশ্নের উত্তর সাধারণত দিতে পারে? সে চোখ, কান, নাক, মুখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের নাম কিন্তু বলতে পারে। এখন 3 বছরের বাচ্চাকে যদি এরকম এই অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো যদি বলতে বলা হয়, সে যদি বলতে না পারে তাহলে সেক্ষেত্রে বলা হবে তার মানসিক বয়স কম। এরকমভাবে
4 বছর এবং 5 বছর 6 বছরের বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে তাদের মানসিক বয়স কিন্তু বের করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা আসছি দলগত বুদ্ধি অভিক্ষা। দলগত বুদ্ধি অভিক্ষাটা কি? দলগত বুদ্ধি অভিক্ষা হচ্ছে একসাথে একাধিক ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা যায়। অর্থাৎ এই দলগত অভিক্ষাটা একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করার জন্য প্রয়োগ করা হতে পারে। যেমন দেখো, তোমরা স্কুল কলেজে এবং ইউনিভার্সিটিতে যেসব পরীক্ষাগুলো আমরা দেখি, যেমন একই ক্লাসে হয়তো 100 জন স্টুডেন্ট অথবা 5টা ক্লাসে 500 স্টুডেন্টকে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বলা হলো এবং তারা একটা নির্দিষ্ট সময় ধরে পরীক্ষাটা দিচ্ছে। যেমন ধরো 3 ঘন্টা ধরে পরীক্ষাটা দিচ্ছে একই প্রশ্নপত্রে। সেখানে একই সাথে 500 জনের প্রশ্ন পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব। এটা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এখানে কিন্তু সময় কম লাগতেছে এবং ব্যয় কিন্তু কম হচ্ছে এবং দলগত বুদ্ধি অভিক্ষা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত বেশি প্রয়োগ করা হয় এবং এটা বেশি গ্রহণযোগ্য। দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার বিশেষ প্রয়োজন কখন দেখা দেয়? প্রথম মহাযুদ্ধের সময়। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ সেনাবাহিনীতে নতুন লোক নিয়োগ এবং যোগ্যতা অনুযায়ী তাদের শ্রেণীবিভাগ করার জন্য তাদের বুদ্ধি পরিমাপ করার প্রয়োজনীয়তা অনুভব করে। এই উদ্দেশ্যে সামরিক দপ্তরের সঙ্গে একটি মনোবিজ্ঞানের বিভাগ স্থাপন করা হয়। দেখো, সেই সময় কিন্তু লোক নিয়োগের ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ প্রয়োজন কিন্তু অনুভূত হয়েছিল। মনোবিজ্ঞানকে কিন্তু আসলে ব্যবহারিক বিজ্ঞান বা প্রায়োগিক বিজ্ঞান হিসাবে আমরা কিন্তু জানি, যার জন্য আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা মনোবিজ্ঞানের প্রয়োগ কিন্তু অহরহ দেখতে পাই। দেখো, এক্ষেত্রে মনোবিজ্ঞানী আর্থার ওটিস এর পরিচালনায় এই বিভাগ থেকে 2টি দলগত বুদ্ধি অভিক্ষা তৈরি করা হয়। সামরিক ক্ষেত্রে লোক নিয়োগের ক্ষেত্রে মনোবিজ্ঞানিক অভিক্ষা দলগত বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করা হয়েছিল। এই দলগত বুদ্ধি অভিক্ষা 2 রকম ছিল। একটা হচ্ছে আর্মি আলফা বুদ্ধি অভিক্ষা এবং আরেকটা হচ্ছে আর্মি বিটা বুদ্ধি অভিক্ষা। আর্মি আলফা দলগত বুদ্ধি অভিক্ষাটা কি? এটা সাধারণত শিক্ষিত যারা একটু লেখাপড়া জানে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হতো এবং যারা লেখাপড়া কম জানে, তারা একটু নিম্ন বুদ্ধি সম্পন্ন বা কিছুটা প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষা বা অভিক্ষার আর্মি বিটা অভিক্ষাটা প্রয়োগ করে তাদের বুদ্ধি পরিমাপ করে তারপরে তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হতো। তাহলে আমরা আজকে দলগত বুদ্ধি অভিক্ষা, ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই সবাই মনোযোগী ছিলে এবং নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা সবসময় এখন এই লকডাউনের সময় সবকিছু যদিও চলছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো বন্ধ, কবে নাগাদ বলা যাচ্ছে না। কাজেই তোমরা নিজেদেরকে সবসময় পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখবে এবং অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলোর সাথে নিজেদেরকে জড়িত রাখবে। তাহলে নিশ্চয়ই তোমরা পিছিয়ে পড়বে না এবং নির্দিষ্ট সময় কিন্তু তোমাদের পরীক্ষা হবে, সেই সম্পর্কে তোমরা সজাগ থাকবে। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। খোদা হাফেজ।